প্রশাসনিক বিষয় আমি বলতে পারবো, একদম মানে এটা একদম প্রশাসনিক বিষয়। আদালত তাকে কোন অনুমতি দেবেন বা কোনটা মঞ্জুর করবেন কোনটা মঞ্জুর করবেন না সেটা সম্পূর্ণভাবে আদালতের বিষয়। ফলে আমি এই বিষয়ে কোনো মন্তব্য করব না। এই নিয়ে আমার কোনো মন্তব্য এখনো পর্যন্ত নেই, তার কারণ উনি তৃণমূলের কোনো দলীয় কোনো পদাধিকারী ছিলেন না। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। এটিও সম্পূর্ণ সুপ্রিম কোর্ট আইনের বিষয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখে মারাত্মক চোট আছে, সেটা সবাই জানেন, এবং সেটা একেবারে একটা ব্যতিক্রমী চোট। অর্থাৎ চোখের মণিটা যে সূক্ষ্ম হাড়গুলির উপর থাকে সেই হাড়গুলি চুরমার হয়ে গেছিল। ফলে সেই জায়গাটায় যেটা বড়সড় সমস্যা, কিন্তু যে কোনো জায়গায় মানে এর সাধারণ চিকিৎসা অসম্ভব ব্যাপার। তো সেখানে তার নিশ্চয়ই তার চোখের চিকিৎসা করার তিনি আদালতে তার অনুরোধ রেখেছেন, প্রার্থনা রেখেছেন। এবার আদালত কি বলবেন এটা সম্পূর্ণ একটি আইনি বিষয়, কোনো মন্তব্য করবেন। দেখুন, কারোর অসুস্থতা নিয়ে না কোনো মন্তব্য করা উচিত না। আমি অগ্নিমিত্রা পাল মাননীয় মন্ত্রী এবং বিশিষ্ট নাগরিক ম্যাডামকে বলবো, কারোর অসুস্থতা নিয়ে দয়া করে কোনো রসিকতা বা কটাক্ষ করবেন না। আপনি জানেন না ভবিষ্যতে আমাদের কার জন্য কি অপেক্ষা করছে। ভগবানের মার কখন কোথায় কার হয় আমরা কেউ জানি। অসুস্থতা নিয়ে কটাক্ষ করবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই বলে চোখ, চোখ ফলে দেখা। আরে চোখের সাধারণ সমস্যাটা ব্যাপারটা নয়। আমি আবার বলছি, আমি যেটুকু জানি চোখের মণি যে ধারণ করে রাখে যে হাড়গুলি অত্যন্ত সেন্সিটিভ জায়গা, সেই দুর্ঘটনায় হাড়গুলি ভেঙে গেছে। ফলে সেগুলিকে রেখে চোখের মণিটাকে রাখা, আমি নিজে দেখেছি যে বেশিক্ষণ তাকিয়ে থাকলে, বেশিক্ষণ কাজ করলে চোখ লাল হয়ে যায়, চোখ দিয়ে জল পড়ে, এগুলো দেখা। এখন একজন ব্যক্তি তার নিজের চোখের জন্য যদি চিকিৎসা করতে চায় তো তার ব্যাপার। এর পক্ষে বিপক্ষে তো আদালত বুঝবেন, তদন্তকারীরা বুঝবেন, আমরা কেন মন্তব্য করতে যাব? বিজেপির কোন নেতা বিদেশে যান না তো? বিজেপির কোন নেতার আত্মীয় স্বজন সারা দেশে, তারা বিদেশে কখনো চিকিৎসার জন্য যান না তো? ফলে আমি অনুরোধ করবো যে ম্যাডাম, এই ধরনের যে কোনো ব্যক্তি, অভিষেক বলে না, যে কোনো ব্যক্তির যার জেনুইন প্রবলেম রয়েছে সেটা আদালতকে বিচার করতে দিন। তাই নিয়ে কটাক্ষ, তাই নিয়ে মানে রাজনৈতিক চিন্তি এসব করতে যাবেন। তদন্তের বিষয়, তার সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। ডক্টর শশী পাঁজা তিনি প্রাক্তন মন্ত্রী, তার শ্বশুরের নাম প্রাক্তন প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী অজিত কুমার পাঁজা, তার স্বামীর নাম ডক্টর প্রসূন পাঁজা, তার ভাসুরের নাম ডক্টর রঞ্জিত পাঁজা। শশী পাঁজা তিনি সমাজ সেবা করতেন এবং পরবর্তীকালে রাজনীতি করেছেন। পরবর্তীকালে তিনি রাজ্যের মন্ত্রী ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সৈনিক। নির্বাচনের পর তিনি তার ছোট কন্যার কাছে তিনি বাইরে গেছিলেন। ফেরার পর তিনি কলকাতায় আছেন, বাড়িতে আছেন, এবং তিনি যেহেতু চিকিৎসক তাই পুরনো পেশাগত যে কাজকর্মগুলি উনি করতেন সেটা আবার তার কন্টিনিউশন তিনি আবার সেগুলো শুরু করেছেন। বাকি দেখা যায়। সর্বশেষ আমি যেটুকু জানি, আমার সঙ্গে যা কথা হয়েছিল, তিনি তো তৃণমূলেরই। আমি তারপর নতুন করে ওনার কোন অবস্থান বদলের কোন খবর পাই। আরে শশীজি তো একজন মানে আমাদের একেবারে শুধু রাজনৈতিক সম্পর্ক নয়, শশীজির সঙ্গে একটা ব্যক্তিগত কানেকশন। এবং অজিত পাঁজা যখন আমায় একটু স্নেহ করতেন এবং আমাদের বাড়িতে যেতাম, শশীজি আমায় তখন থেকে দেখছেন। ফলে আমি সব ব্যাপারটাই রাজনীতির মঞ্চে আনতে চাই না, কিন্তু আমি এটুকু বলছি, আমার কাছে যেটুকু সর্বশেষ তথ্য, ডক্টর শশী পাঁজা তিনি যেখানে ছিলেন তিনি সেখানেই আছেন বলে আমি সেইটুকু জানি। এবার ওনার মুখ থেকে বা কোনো দায়িত্বশীল ব্যক্তির মুখ থেকে যতক্ষণ না নতুন কিছু শুনছি,
ততক্ষণ আমি এটাই বিশ্বাস করছি যে উনি যেখানে ছিলেন সেখানে। একটা উপনির্বাচন শেষ হওয়ার আগে কোনো মন্তব্য করব না। এখনো পর্যন্ত দেখছি বিজেপি পিছিয়ে আছে। শেষ মুহূর্তে ওরা গণনা রূপ করে কি করবে, আমরা পশ্চিমবঙ্গে যা দেখেছি, ওরা যখনই বুঝে যায় যে আমি হারতে চলেছি, তখন তো কেন্দ্রীয় বাহিনী, পর্যবেক্ষক, বিজেপির এজেন্ট অন্য কাগজ দিয়ে ঢুকিয়ে দেয়। আমি আমার ক্ষেত্রেও দেখেছি, এখানে একাধিক আসনে ভয়ঙ্কর ভাবে চোখের উপর দেখা, ফলে বাঁকিপুরে বিজেপি হারছে এবং বিজেপি বিরোধী প্রার্থী জিতছে, এই খবর আছে। কিন্তু এখনই সেটাকে বলতে পারে, এটা তো জনতার রায়, বাংলাতেও তাই ছিল। কিন্তু শেষ মুহূর্তে মূলত লাঞ্চের পর থেকে বা দুপুরের পর থেকে যে লুট করে ফলাফলটা বদলে দিল, এ বিষয়ে তো মমতা বন্দ্যোপাধ্যায় বিস্তারিত বলেছে। দেখেছেন কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে কাউন্টিং সেন্টার থেকে বার করা হয়েছে, কেন্দ্রীয় বাহিনী ধাক্কা দিয়ে দিয়ে বার করে। তো ফলে বাঁকিপুর না চলে বিশ্বাস নেই। এটা তো আইনের বিষয়, এবং সর্বভারত তৃণমূল কংগ্রেস তাদের দৈনন্দিন খরচ, কর্মীদের বেতন, তার জন্য সুপ্রিম কোর্টে গেছে। এবার যদি কেউ অমানবিক ভাবে এমন ভাবে আটকে থাকে যে কর্মীদের বেতন পর্যন্ত আটকে যায়, দৈনন্দিন কাজ আটকে যায়, আর সেই কাজে তারা পুলিশের অপব্যবহার করে অন্য কোনো গোষ্ঠীর হাতে আমাদের একটা ভাড়া করা কার্যালয় তুলে দিয়েছেন, এই করেছেন ওই করেছেন। যাই হোক, সর্বভারত তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টে জানিয়েছে, শুনেছি পরের দিন ইডি তাদের ব্যাখ্যা দেবেন। এবং একটা পরিষ্কার কথা, কলকাতা হাইকোর্টেও যে বিষয়টি একবার শুনানি হয়ে গেছিল এবং একটি ইতিবাচক রায়ও হয়েছিল, যে যদি তদন্ত করার থাকে করুন, একজন মাথার উপর দায়িত্বশীল একজন বিচারপতি বা অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে সেই খরচটা মনিটর হবে। কিন্তু তা বলে একটা পার্টির দৈনন্দিন খরচা ব্লক করিয়ে দেয়া, কর্মীদের বেতন ব্লক করিয়ে দেয়া, এটা তো অবিচার। তো ফলে সেই জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে গেছেন। সুপ্রিম কোর্টে আমি যেটুকু শুনেছি, মহামান্য বিচারপতিরা যথেষ্ট এই সংবেদনশীল মামলা সহানুভূতির সঙ্গে, কর্মীদের প্রতি সহানুভূতির সঙ্গে বিষয়টি শুনেছেন এবং ইডিকে তারা বলেছেন যে যাতে দৈনন্দিন খরচ এবং কর্মীদের এটা কি করা যায় সেটা দেখুন। সেটা পরের দিন বোধহয় ইডির তরফ থেকে ইডির বক্তব্য জানানো হবে। আরে তোলাবাজি মানে সে মারাত্মক কেস। তৃণমূলের কাছ থেকে তোলা তুলছে বিজেপি, এমন অভিযোগ চলে আসে। বিজেপি এরকম হয়ে যাচ্ছে, বহু এলাকায় তৃণমূলের নেতাদের টার্গেট করে বলছে তোমাকে মিথ্যে মামলায় ফাঁসাবো, তুমি রেডি হও, আর নইলে আমাদের টাকা দাও। আরে এই অভিযোগ চলে আসছে যে মিথ্যা মামলা দেব না, এই কথা বলে টাকা নিচ্ছে তৃণমূলের কাছ থেকে। তোলাবাজিটা শুধু সাধারণ তোলাবাজিতে নেই, তৃণমূলের কোন কোন নেতা যারা বিখ্যাত ছিলেন তোলাবাজির জন্য, তাদেরকে টপকে তারা কেঁচে হয়ে গেছে, তাদের কাছ থেকে তোলা চাইছে। মানে ভাবুন, এটা পুরো ডবল লেখা তোলাবাজ। তৃণমূলের যে দু তিনজন তোলাবাজিতে নাম করেছিলেন, তাদের উপরে চলে গেছে, এইটা দেবো না, ওটা হবে না, তাদের এত এইসব অভিযোগ আসছে বিভিন্ন স্তরে, এক গাদা নাম দিয়ে দিতে হবে, এইসব অভিযোগ আসছে। এমনি এই যে বিজেপির মাননীয় সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, ওনাদের সরকার পক্ষে চিফ হুইপ অম্লান ভাদুরী, বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি, তারা তো প্রকাশ্যে বলছেন যে তোলাবাজি। একটা 3 মাস হয়নি একটা সরকারে, সেখানে শীর্ষ নেতৃত্বকে বলতে হচ্ছে তোলাবাজি নয়, তোলাবাজি নয়, তোলাবাজি নয়। তাহলে আপনারা এইটা প্রমাণ করে দিচ্ছেন যে বিজেপি এই একটা বড় অংশ এই তোলাবাজিতে ঢুকে গেছে। এক একটা এলাকায় অশান্তি হচ্ছে, দু তিনটে গোষ্ঠী নিয়ে মারামারি হচ্ছে, কান পাতলে শোনা যাচ্ছে। তৃণমূলের সময় যে দু তিনজন তোলাবাজিতে নাম করেছিল, তাদের থেকে তোলা তুলছে। মানে ভাবতে পারেন কত বড় প্রতিভা। মানে যারা ভাবতো নিজেদের তোলাবাজ, তাদের থেকে তোলা তুলছে, বলছে মহিলা অ্যারেস্ট করিয়ে দেবে। আমাকে তো সকালে একজন
বিধায়ক, আমাদের বিধায়ক বললেন তার এলাকায় ওই ছেলেদেরকে বলা হয়েছে এত টাকা করে দিলে, না দিলে পুলিশ দিয়ে কেস করাবে। এবার বুঝুন, এটা সমীপ ভট্টাচার্য, দিলীপ ঘোষ, অম্লান ভাদুরী, জিতেন্দ্র তেওয়ারি যেগুলো বলছেন তার থেকে আরো বেশি করে প্রমাণিত হচ্ছে যে বিজেপির দুটো কারণ আছে। একটা হচ্ছে বিজেপির মধ্যে একটা শ্রেণী যারা আইডিওলজিতে নয়, একটা হুজুগে বিজেপি করে, তারা এই ধরনের জিনিসে আছে। দুই হচ্ছে বিজেপি যে এই হঠাৎ এলাকায় 4 তারিখ বেলা 12টার পর থেকে যে দরজা খুলে দিয়ে একটা তৎকাল বিজেপি যে শ্রেণীটা তৈরি হয়েছে, এই সব পরস্পরের সঙ্গে একটা দ্বন্দ্বমূলক বস্তুভাবে এসে তোলাবাজিটা বাড়িয়ে ফেলেছে। নেতাদের কথা শুনছে, নেতারা যেগুলো বলছেন সেগুলো সংবাদ মাধ্যমে দেখা যাচ্ছে, কিন্তু তাদের গ্রাসরুটের যারা আছেন, যেসব এলাকায় আছেন, তারা শুনছে না। তারা সম্পূর্ণভাবে প্রথমে বিজেপি বললো আমরা তৃণমূল থেকে কাউকে নেব না, তারপর দেখা গেল নেওয়া হচ্ছে। তাহলে বলার মানে কি ছিল? তারপর ভালো তৃণমূল, খারাপ তৃণমূল এসে গেল, তারপর ভালো খারাপ সব উঠে গেল, এলেন এখন দরজা হয়ে গেল। এসব মানে আপনারা নেতারা কখনো বলছেন তৃণমূল থেকে নেব না, কখনো বলছেন তোলাবাজি বন্ধ করুন, কখনো বলছেন এই স্বচ্ছতা। নেতাদের বক্তব্যগুলো শুনতে ভালো লাগছে, কিন্তু বিজেপি কর্মীরাই তো সেগুলো শুনছেন না, মানছেন না। কি করে হবে তাহলে? তাদের ব্যাপার, এটা সম্পূর্ণ তাদের ব্যাপার। তো আগের দিন তো দেখেছিলাম 21শে জুলাই যারা আলাদা পালন করতে গেছিল ঢাক ঢোল করে, তারপর তো প্লাস্টিকের চেয়ার ফাঁকা, মানুষ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। 21শে জুলাই মেয়রও আপনারা সাক্ষী, আপনাদের ভিডিও আমরা পেয়েছি, ফাঁকা প্লাস্টিকের চেয়ার দেখা যাচ্ছে। দু একজন বলছেন হ্যাঁ এসছি, যাতায়াতের পথে এসছি, যাবো তো ওখানে দিদির বক্তব্য শুনতে। বলে তৃণমূল মানে মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূল কংগ্রেস। মানে এরা এই বিজেপির গ্যাস খেয়ে এই যা চেষ্টা করতে গেছিল ওই আমি জানি না, যদি অন্য কোনো দল যদি এই 21শে জুলাই মেয়র করার জন্য কাউকে কোন রকম মদত দিয়ে থাকে, আমি তো বলবো এবার সে মদত গুলো ফেরত নিয়ে নি। কি মদত দিলেন যে প্লাস্টিকের চেয়ার ধরাতে পারে না? কি মদত দিলেন? আমি কিন্তু মদত বলেছি, অন্য কিছু বলিনি। এখন যদি মদত দিয়ে থাকেন তো মদত গুলো এবার ফেরত নিয়ে নি। এই নিয়ে আমরা এখন কোনো কথা বলবো না, আমাদের তৃণমূল ছাত্র পরিষদ থেকে জানিয়ে দেওয়া। শ্রদ্ধেয় দীর্ঘদিনের পরিচয় জয় গোস্বামী মমতা বন্দ্যোপাধ্যায়কে অত্যন্ত শ্রদ্ধা করেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় জয় গোস্বামীকে আন্তরিকভাবে শ্রদ্ধা করেন। এর বাইরে না। না, বিষয়টা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস থেকে যখন আপনারা একজনকে রাষ্ট্রশক্তির অপপ্রয়োগ করে ভাঙিয়ে নিচ্ছেন, তো সেই সময় বিজেপি নেতারা তারা ভাবছেন না যে তাদের বিজেপি কর্মীরা কিভাবে, এটা তৃণমূলের প্রতি ধারণা নিয়ে বিষয় না, একটা আইডিওলজিক্যাল ব্যাটেল ছিল তৃণমূল ভার্সেস বিজেপি। তাহলে বিজেপি যে কর্মী সমর্থকরা আমাদের বিরোধী, আমাদের সঙ্গে তাদের লড়াই, বাট যে কর্মী সমর্থকরা বিজেপি, যারা যে এলাকায় যে কজন আছেন, যারা দাঁতে দাঁত চিপে নির্বাচন করেছেন বা দলের কাজ করেছেন, তারা যদি দেখে এখন তৃণমূলের লোকেরা ইস্তফা দিয়ে নিজেদের স্বার্থে যে তাদের মাথায় বসতে চলেছে, তাদের এমপি হতে চলেছে, বা ভালো তৃণমূল সেজে বকলমে তাদের মাথাতেই বসতে চলেছে, সেটা এমপি হতে পারে, এমএলএ হতে পারে, কাউন্সিলর হতে পারে, পঞ্চায়েত হতে পারে, জেলা নেতা হতে পারে, তো সেটা যারা বিজেপিতে এতদিন করেছেন তো তাদের গায়ে রাখবে না। তো সেই কারণে তারা রিয়াক্ট করছেন, আর সেই রিয়াকশনটা বিজেপি নেতারা বেরোতে হলে অনুভব করছে।
যেমন আমি আবার বলছি, তৃণমূল কংগ্রেসের আসল সম্পদ হচ্ছেন কর্মীরা, আর মাথার উপর হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে আজকে যাচ্ছেন, কালকে যেতে পারেন, এইসব জল্পনায় যাওয়া আমাদের কাছে অর্থহীন। কিন্তু একটা জিনিস জেনে রাখুন, এই যে তৃণমূল থেকে কারুর দূরত্ব তৈরি করা বা তৃণমূল থেকে একটু সরে যাওয়া, এটা কোনো রাজনৈতিক শক্তি বিজেপি শুধু নয়, তার সঙ্গে পুলিশ প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে। ফলে অনেক একটু চাপ খেয়ে যাচ্ছে, যেভাবে তাদের উপর বা তাদের ঘনিষ্ঠদের উপর মামলা মোকদ্দমা, গ্রেফতারি, ভিত্তিহীন মামলা, পুরনো মামলা, এইগুলোতে তাদের একটু সমস্যা হচ্ছে। ফলে কোনো কোনো সময় আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, যারা সাংসদ ওদিকে গেছেন বা যে বিধায়কদের বলা হচ্ছে, তাদের মধ্যে কয়েকজন একেবারে গদ্দার, মানে জেনেটিক সমস্যা, কিন্তু বাকিরা কিন্তু তা নন। অনেককে অনেক রকম চাপ দিয়ে অনেক রকম পুলিশ প্রশাসন ব্যবহার করে। এদের মধ্যে বহু মানুষ কিন্তু, তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ রাখছে, কিন্তু আমরা এই মুহূর্তে প্রোটেকশন দেওয়ার জায়গায় নেই। আজকে একটি ছেলেকে দিয়ে গিয়ে যদি দিয়ে দেওয়ার, আমি বলছি আপনাকে, বসিরহাট, বসিরহাট আমি স্পেসিফিক্যালি বলছি, কাইন্ড অ্যাটেনশন, ওসি বসিরহাট পিএস, কাইন্ড অ্যাটেনশন। বসিরহাটে ভালো তৃণমূলের বিধায়ক, তিনি বসিরহাট পৌরসভার কাউন্সিলরদের বা পৌর প্রতিনিধিদের নিয়ে যাচ্ছেন, ওই দিকে নিয়ে যাচ্ছেন, তাহলে পুলিশি হামলা বা হবে না। দুজন বলেছেন আমরা যাব না, তখন তাদের বলা হয়েছে যারা যাবে না তারা কিন্তু নিজেদের দায়িত্বে থাকবে। তারা বলেছে না, আমরা যাব না, আমরা শুধু এই ভয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে চলে যেতে পারবো না। পরের দিন তার নামে কেস, পরের দিন তার নামে কেস, একজন কাউন্সিলর। এটা হচ্ছেটা কি? ফলে আমরা এই মুহূর্তে প্রোটেকশন গুলো দেওয়ার তো জায়গায় নেই। সেই কারণে এটা কোনো, এটা একটা পুলিশকে ব্যবহার করে তৃণমূলকে ভাঙার জন্য একটা অন্য ক্যাম্প তৈরি করে, যাদের বকলসের শিকলটা মুখ্যমন্ত্রী এবং বিজেপির হাতে ধরা, তো তাদেরকে দিয়ে এইভাবে একটা ভাঙনের চেষ্টা করাচ্ছে। কিন্তু এতে তৃণমূলের কিছু যায় আসে না। আর যারা গেছেন তারা কিন্তু আবার আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করেছেন, তাদের কম্পালশন গুলো করছেন, তাদের উপর প্রেশার, কে কে ফোন করেছে, কি কি ফোন করেছে। তো গতকাল পরশু তো অনেকে ফোন পেয়েছে, এখন যারা ফোন পাচ্ছেন তারাও আমাদের জানিয়ে দিচ্ছেন। আর যারা গেছেন তারা বলছেন একটা ঘটনাচক্রে এসে পড়েছি, এখন এলাকাতেও প্রবলেম হচ্ছে, মানুষের কাছে বিশ্বাসযোগ্যতার প্রবলেম, কমেন্ট বক্স খুলতে পারছি না, সোশ্যাল মিডিয়ায় দু চারটে যা ছবি পোস্ট করছি, লাইভে সব হা 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 এসে যাচ্ছে। ফলে আমরা মানুষের কাছে খুব অস্বস্তিকর জায়গায় পড়ে গেছি। ফলে আমরা দিদির সঙ্গে যোগাযোগ রাখছি, এই চাপটা কেটে গেলে আমরা ফিরে যেতে চাই। যথেষ্ট বেশি সংখ্যা, অনেকটাই, অনেকটা বেশি সংখ্যা। যারা ওখানে সাংসদে যারা আছে তারা তারা বলছেন আমাদের এলাকায় আমরা ওই অ্যান্টি বিজেপি ভোট পেয়ে জিতেছি, আর এখন গিয়ে বিজেপি বলে দৌড় খেলে হচ্ছে। যারা এইসব প্লট সাজিয়েছেন আমরা এতটা বুঝিনি, এখন এলাকার মানুষ বিরূপ প্রতিক্রিয়া দেখাচ্ছেন, আর এদিকে অনেক বড় বড় কথা বলে ফেলে একটা পাবলিক কমিটমেন্টে চলে গেছে। ফলে এরা অত্যন্ত বিড়ম্বনায় পড়েছে। ফলে তারা মমতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন, আমাদের এদিকে চলে আসতে চাইছেন, এবং স্বভাবতই পুলিশ প্রশাসনের জন্যই একটুখানি পুলিশ যদি পুলিশ এই গেমটা থেকে যদি পুলিশ প্রশাসন সরে যায়, তাহলে 20-র মধ্যে ওখানে 3 থাকবে খুব বেশি হলে ওদের দিকে, আর একটা পচা পথগুলোকে আমরা নেবো না, ঢুকতে দেবো না, গেট থেকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়াবো এবার ফিরতে এলে। আর হচ্ছে এই বিধায়ক যে গল্প, তার অন্তত 55 থেকে 56 জন পুলিশ সরে গেলে তারা পরের দিন জয় মমতা বন্দ্যোপাধ্যায়, জয় বাংলা বলে বিধানসভাকে মিছিল করে দেবেন। পার্থক্যটা গড়ে দিচ্ছে পুলিশের চাপ। আমরা তো একসময় অস্বীকার করছি না, 65 জন ওনাদের সঙ্গে রয়েছেন, ব্র্যাকেটে সহযোগিতায় কাটছি কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ। পুলিশের সহযোগিতা ওদের সঙ্গে থাকতে বলা হচ্ছে, ওরা ফ্যাক্টর নয়। ওর ওখানে একটা শালগান ছিলা বসিয়ে রেখে দিল, পুলিশ যদি বলে দেয় ওইদিকে যাবে, ওই অ্যারেস্ট করবো।
ওরা যেটা বলছে আমাদের সঙ্গে 65 জন, ওদের সঙ্গে মানেটা কি? পুলিশের চাপে 60 জন, বাকি 5 জন হচ্ছে কে গুপ্তধন, কার খুনের মামলা, কার বেআইনি বাড়ি, এইসব বাঁচাতে যাচ্ছে। বাকিদের তো পুলিশের চাপ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, পুলিশ পাশ থেকে সরে যাচ্ছে। আমি বলছি তো 24 ঘন্টার নোটিশে 56 থেকে 58 জনকে নিয়ে এইখানে মিছিল করবো জয়বাংলা। ওদের মধ্যে 56 থেকে 58 জন, শুধু পুলিশটাকে ওই ওই চাপটা নিয়ে বড় বড় কথা। আর ওই নইলে ওদের গেঞ্জি জামিয়া ছাড়া আছে তো আরে তৃণমূলের যোগ ব্যাপারটা মানে এটা হাস্যকর জায়গায় যাচ্ছে। কার পিস্তুত ভাইয়ের বৌদির দেওরের মাস্তুত কাকা, হ্যাঁ সে তৃণমূল ছিল, কথায় কথায় তৃণমূল বিষয়টাকে করলেন। একটা সমাজে নানা ঘটনা ঘটে, সমাজে নানা ঘটনা ঘটে, কিছু ভালো ঘটনা ঘটে, কিছু খারাপ ঘটনা ঘটে। খারাপ ঘটনা যেগুলো ঘটেছে সেগুলো আইনের পথে চলবে। এই ধরনের তো কালচার অ্যালাউ করতে পারে না। তাকে যদি কেউ থ্রেট করে থাকে, অপহরণের হুমকি দিয়ে থাকে, নিশ্চিতভাবে গ্রেফতার করে তার ইয়ে করা উচিত, মানে তার তদন্ত করা উচিত। আচ্ছা, যারা আমি একটা কথা বলছি, আমি অগ্নিমিত্রা পাল ম্যাডাম, আপনি মন্ত্রী হয়েছেন, আপনাকে সম্মান দিচ্ছি, কিন্তু রাজ্যের ইতিহাস ভূগোলটা খবর না নিয়ে সবটাই তৃণমূল 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 হচ্ছে নাকি? পুলওয়ামা তৃণমূল ছিল, পহেলগাঁও তো তৃণমূল ছিল, পুলওয়ামা এতগুলো জওয়ান মারা গেল, তৃণমূল ছিল, জঙ্গি তৃণমূল ঢুকিয়েছে। পহেলগাঁওতে এতগুলো সাধারণ মানুষ পর্যটকদের গুলিতে ঝাঁঝরা করে দিয়ে গেল, তৃণমূল ছিল। দিল্লি থেকে বোম্বে একের পর এক অ্যাটাক হয়েছে, মণিপুর চলছে, তৃণমূল। কেন কথা কথা তৃণমূল তৃণমূল করছেন? অনেক আগে থেকে, সিপিএম জমানা থেকে। ম্যাডাম অগ্নিমিত্রা পাল আপনার দলের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে স্টেটমেন্ট দিয়ে বলেছে এই আপত্তিকর সংগঠনের লোকদের যাতায়াত 14টা স্টেটে পাওয়া গেছে, 14টা 14, তার মধ্যে বিজেপি বন্ধুদের রাজ্যও আছে। একটা খারাপ লোক ঢুকে পড়লে আমাদের ফেডারেল স্ট্রাকচার, এই রাজ্য ও রাজ্য মুভ করলে তাকে থামাবার দায়িত্বটা কার? সেন্ট্রাল ইন্টেলিজেন্সের দায়িত্ব কার? সেন্ট্রাল ইন্টেলিজেন্সের। বহুবাজারে বিস্ফোরণে RDX ব্যবহার হয়েছিল সিপিএম জমানা, রশিদ খান। বরানগর থেকে ধরা পড়েছিল ট্রাক ভর্তি গাড়ি, RDX ভর্তি ট্রাক যাচ্ছিল অসমের জঙ্গিদের কাছে, সিপিএম জমানার বিষয়। এখনো অকারণে তৃণমূল 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 করে যাচ্ছে, খুব মুশকিল। দেখুন, এনসিপিআই সাংসদরা ঠিক কোথায় আছে বলুন তো? এনসিপিআই সাংসদরা কোথায় আছে? তারা তৃণমূল থেকে জিতে গেছেন, মিটিং করছেন, ঘুরঘুর করছেন, পায়ে ধরছেন বিজেপি নেতাদের, আর মুখে বলছেন এনসিপিআই তে গেছি। আর লোকসভায় যখন বক্তৃতা করছেন তখন লোকসভা টিভিতে, তার মানে সরকারি ভাবে, তাদের পরিচয় লেখা থাকছে AITCL। তাহলে তারা আছেন কোথায়? এর থেকে তো বীরগিটিকে চিহ্নিত করা সোজা। এই কোন রকমের লোকেরা তৃণমূল থেকে জিতে বিজেপির সঙ্গে বৈঠক করে যাচ্ছেন নাকি এনসিপিআই তে, আর লোকসভা টিভিতে তাদের পরিচয় হচ্ছে টিএমসি। কি করে হতে পারে এটা? তাহলে আজ এই মুহূর্তে তারা আছেন কোথায়? কোথায়, কোন দলে? কেন এখনই তাদের সাংসদ পদ খারিজ হবে না? এই জন্য তো বিজেপি পায়ে ধরে বেড়াচ্ছে। বিজেপি তাদের প্রোটেকশন দিয়ে রেখে দিয়েছে, বিজেপি তাদের প্রোটেকশন দিয়ে রেখে দিয়েছে বলে নিয়ম মতো এই 20 জনের সাংসদ পদ খারিজ হয়ে যাওয়ার কথা। নতুন যারা পশ্চিম বর্ধমানে যান না, পশ্চিম বর্ধমানে যান, তোলাবাজি অ্যামাউন্ট কি কি হচ্ছে সেগুলো আপনারা কান পাতলে শুনতে পারবেন।
একই পরিবারের একজন যাচ্ছে পূর্ব দিকে, একজন পশ্চিম দিকে, একজন উত্তর দিকে, একজন দক্ষিণ দিকে, চারজনই বলছে এত করে চাই। খোঁজ নিন না পশ্চিম বর্ধমান, শ্রমিকবাবু খোঁজ নিন না পশ্চিম বর্ধমান কি হচ্ছে। এরকম বেশ কিছু জেলা আছে, আমার মনে হয় সেগুলো ওনাদের কাছে যাচ্ছে বলেই শ্রমিক ভট্টাচার্য বা দিলীপ বাবু বা ওই জিতেন্দ্র তিওয়ারি বা অম্লান ভাদুরীরা সতর্ক বার্তা দিচ্ছে, কে শোনে কার কথা। আমি তো বলছি পশ্চিম বর্ধমান বিজেপি নেতারা প্রায়োরিটি দিন, সব জেলাতেই দিন, ভয়ঙ্কর ঘটনা সব আসছে সামনে। এবং সেই যেসব গল্প শোনা যাচ্ছে, যেসব চর্চা চলছে, সে তো টুলু মন্ডলকে কয়েকদিন বাদে এইভাবে চলতে থাকলে পশ্চিম বর্ধমান থেকে যে গল্প আসছে, আজকে আপনাদের টুলু মন্ডলকে বড় মনে হচ্ছে, কিন্তু সময়ের সঙ্গে আপেক্ষিকতার একটা ব্যাপার আছে। এইসব জিনিস যা বিজেপি চালাচ্ছে, কদিন বাদে দেখবেন, এক বছর বাদে দেখবেন টুলু মন্ডল শিশু, টুলুর বাবা যেটা কাকারা ঘুরে বেড়াচ্ছে। পাঁশকুড়ায় কি কিছু হয়েছে হাসপাতালে? পাঁশকুড়ায় কি আছে না, বলো কোশ্চেনটা। না কারণ দেখুন, আরজিকর আমরা সবাই চাই, সবাই নিন্দা করেছি গোটা ঘটনার, সামাজিক বিকৃতি, অত্যন্ত খারাপ ঘটনা ঘটেছে, তারপর সেটা নিয়ে রাজনীতি। 24 ঘন্টার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পুলিশ মূল অভিযুক্তকে অ্যারেস্ট করেছে। তারপরে সবাই বলেছেন, অভয়ের বাড়ির লোকেরাও বলেছেন সিবিআই এসছে। তো সিবিআই কাদের? সেন্ট্রাল গভর্নমেন্টের। তো সিবিআই তো গোটাটা তদন্ত করে, তারপরে দেখা গেছে তৎকালীন পুলিশ কোন ভুল কাজ করে। তো সিবিআই তো এই তদন্তগুলোই করেছে। এখন আবার আর একটা পুলিশ, আর এক সেকশন অফ পুলিশ, তারা যে একই জায়গা দেখছে, তাহলে কি সিবিআই এর প্রতি নো কনফিডেন্স? তাই যদি হয় তাহলে আপনারা সিবিআই চাইলেন কেন? এটা কি ছেলে খেলা হচ্ছে নাকি একটা ইস্যু নিয়ে রাজনীতি করতে গিয়ে, কি মেয়ের মর্মান্তিক পরিণতি নিয়ে রাজনীতি করতে গিয়ে? আসল কর্তব্যটা তো মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ পালন করেছে 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট। আপনারা গেছেন তিনটে কোর্ট, মহামান্য আদালত, ট্রায়াল কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, তিনটে গুরুত্বপূর্ণ কোর্ট এই গোটা বিষয়টা মনিটর করেছে, দেখেছেন, খতিয়ে দেখেছেন, শুনানি হয়েছে। কোথাও তো কেউ আপত্তির কথা বলেন। তাহলে সিবিআইও তদন্ত করেছে, আবার পুলিশ তদন্ত করবে, সিবিআইও বিজেপির, পুলিশও বিজেপির। অর্থাৎ ওনাদের যে ন্যারেটিভ, যেন তেন প্রকারে সেই ন্যারেটিভটাকে প্রতিষ্ঠা করতে হবে। এটা কি করে হতে পারে? আইনে এটা একটা দোষজনক হয়ে যাচ্ছে না? তৃণমূলের ব্যাপারে আমার কোনো ধারণাই নেই। বীরভূমের যারা নেতৃত্ব, সব দলে যারা বীরভূম থেকে উঠেছেন, প্রতিষ্ঠিত হয়েছেন, তারা এসব বলতে পারবে যে একটা লোক এত বাড়ছে, তার কোনটা বৈধ কোনটা অবৈধ এইভাবে তো বলা সম্ভব না। আর আমাদের এর মধ্যে আমি রাজনীতির কিছু, যদি অবৈধ কিছু থাকে ব্যবস্থা হবে। এখন তো 2-3 মাস হয়ে গেল একটা গভর্নমেন্ট, তার আগে 6 মাস বিজেপির নিয়ন্ত্রণে ছিল পুলিশ। ইলেকশন কমিশনকে দিয়ে যে কোনো পোস্টিং করানো হয়েছে, এতদিন ব্যবস্থা হয়নি। বা আদিত্য সিংকে আসলে এই মুহূর্তে আমি এটা বলতে পারবো, কারণ যদি কেউ কোনো অবৈধ কাজ করে থাকে, অবৈধ কাজ, তো তার মতো আইনের মতো ব্যবস্থা হবে। কেউ যদি কোনো খারাপ জিনিস ঢাকতে চাপ সৃষ্টি করে থাকে, তাহলে আইনের মতো ব্যবস্থা হবে। কিন্তু যেটা জানি না তার উপর দাঁড়িয়ে কি মন্তব্য করবো? তাহলে তো সমস্যাই বলবে। এখন যদি সরকার যে রাস্তা করেনি, কেউ যদি পকেটের পয়সা দিয়ে করে দেয়,
তাকে লোকের উপকার করেছে। এখন দেখার বিষয় সে কোনটা বেআইনি, অবৈধ টাকা, অবৈধ কাজ, অবৈধ কারবার, অবৈধ সোনা, এগুলো আইনের মতো ব্যবস্থা নেবে। এতদিন নেয়নি কেন? কিন্তু এর পুরো তদন্তটা চাই। মানে হঠাৎ এখন তৃণমূলের দিকে ঘুরিয়ে দিয়ে একটা ন্যারেটিভ তৈরি করে দেওয়া, সেটা তো ঠিক হবে না। এটা তো পুরোদস্তুর ওই জেলায় আর কে কে ছিল, কোন কোন দলের কারা প্রভাবশালী ছিলেন, তাদের সঙ্গে টুলু মণ্ডলের যোগাযোগ ছিল কিনা, বা এই র্যাকেটটার যোগাযোগ ছিল কিনা, সবটাই তো তদন্তে আসা উচিত। টুলু মণ্ডল সম্পর্কে আমার কোনো বিস্তারিত ধারণাও নেই। আমি এইসব নাম এখন শুনছি বা এগুলো আমি বলতে পারবো না। এবার তার ব্যবসার যে অংশটা অবৈধ, আপত্তিকর, বেআইনি, তার ব্যবস্থা হবে। আবার কেউ যদি কোনো পয়সাওয়ালা লোক ব্যবসায়ী, তিনি যদি একটা ব্রিজ করতে চান, পৃথিবী মডেলে প্রশাসনের সঙ্গে আসতে চান, যদি বৈধভাবে করেন, তার মধ্যে ক্ষতি যায়। কিন্তু অবৈধ হলে অবশ্যই ব্যবস্থা হবে। এতদিন হয়নি কেন? তাহলে রাজনৈতিক দলগুলোর ওখানে লোকজন কি করছে, প্রশাসনের লোকজন কি করেছে? যদি এতখানি অবৈধতার প্রভাব প্রতিপত্তি হয়, তাহলে তো দু চারজনের দিকে আঙুল তুলে কোনো লাভ নেই। কারণ এত বড় জিনিস একটা দলে দুজন জানতো, তিনজন জানতো, চারজন জানতো, এগুলো বলে কোনো লাভ নেই। ওই জেলায় সব দলের যারা প্রভাবশালী, তাদের সঙ্গে এদের কি কি যোগাযোগ ছিল, সেগুলো তদন্তে আসা উচিত। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে এর মধ্যে জড়ানোর কোনো অর্থই হয় না, কারণ এর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো সম্পর্ক নেই। এখন কেউ একটা ন্যারেটিভ তৈরির জন্য ওই এলাকায় কারা, ওই জেলায় কারা তারা মদত দিয়েছেন, তাই আইনের পথে চলবে। এলাকার মানুষ তারা জানে, এবং সেটা শুধুমাত্র একটি আমরা একটি দলের দিকে আঙুল তুলে কি লাভ আছে? এতগুলো বড় বড় সব রাজনৈতিক দল, এত প্রভাব প্রতিপত্তিওয়ালা নামডা কোলা সব বীরভূমের নেতা, তারা কেউ কিছু জানতেন না, জানতো শুধু তৃণমূলের একজন। এটা কোনো কাজের কথা হলো? ভোটাটার পুরো নিরপেক্ষ তদন্ত।